মাহবুবের নিতু লেখিকা ত্রিধারণিকা পর্ব ২৯। আমরা তো আপনাকে ফিল দিতে এভাবে দুল্লা ভাই ডাকছি, আপনি তো আমাদের পরাণের দুল্লা ভাই। মুকুল শোন, আমার গায়ে থেকে শেরওয়ানিটা একবার নেমে যাক, এরপর দুলা ভাই আমি তোর মুখে ফেনাইল দিয়ে কুলি করিয়ে বের করব। মুকুল মুখ ভেঙচিয়ে বলল, কুলি করালে করাবেন, ১০০ বার কুলি করব, তাও আমরা তো নিতুকে পর করে দিতে পারবো না। নিতুকে পর করার দরকারটা কি? আমাকে দুল্লা দুল্লা না করে নিতুকে ভাবি বললেই তো হয়। নিতুকে ভাবি? অসম্ভব। নিতু আমাদের সবার কত প্রিয়। আমার প্রতি জন্মদিনে গান গেয়ে প্রথম উইশটা নিতু করে। এই যে হাত ঘড়িটা এখন হাতে পড়া, এটাও তো নিতু আমায় গত জন্মদিনে দিল। রাজ সুর মেলালো সঙ্গে, নিতু আমাদের একসঙ্গে। শুধু আপনার সঙ্গে বিয়ে হচ্ছে বলে তো আমরা ওকে ভাবি ডেকে পর করতে পারবো না, কিছুতেই না। আমার এসএসসি পরীক্ষার সময় নিতু প্রতিদিন আমার হলের সামনে গিয়েছে। মাহবুবের ইচ্ছে করলো রাজুর ঠোঁটে চিপা দিয়ে ধরে। অবশ্য রাজুরই বা দোষ কিসের, নিতু তো সবগুলোর মাথায় খেয়ে রেখেছে। মনে মনে বলল, নিতু রে, এভাবে এদেশের একজন বিমান সেনার বিরুদ্ধে দল পাকাস তুই? তোর দলীয় জোট যদি আমি ভেঙে কুটি কুটি না করেছি, মনে রাখিস আমার নাম মাহবুব না। মাহবুব একরাশ মন খারাপ নিয়ে বিয়ে করতে বসলো। যে বাড়ির লোকেরা বিয়ের ম্যানেজমেন্ট ব্যবস্থা করে, প্রতিদিন একটা করে বিয়ের অনুষ্ঠান ঘটায়, তারা কি আর চোখে দেখতে পাচ্ছে না নিজেদের বাড়ির মেয়ের বরের মাথায় যে পাগড়ি নেই? এই যে পাগড়ি ছাড়া বিয়ের দুঃখ, এই দুঃখ কি জীবনে ভুলবে সে? জীবনেও না। হয়তো ১০০০ পাগড়ি তার জীবনে আসবে, কিন্তু আজকের দিন কি আসবে? ভাগ্যিস নিতু এখন মুখোমুখি বসে নেই, থাকলে মাহবুব ঠিক বকে ফেলতো সবার সামনে। এই তোদের মানবিকতা? বিয়ের নিয়মকানুন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে লিয়া এসে কানে কানে বলল, ছোট মামা আপনাকে ডেকে পাঠালেন, এক্ষুনি যেতে হবে। এখন মাহবুবের পেটে গাঢ় ব্যথা চিলিক করে উঠল। নিতুর বাবা ডেকে পাঠালো কেন? আবার কি বিয়ে নিয়ে আবার কোনো ঝামেলা নয় তো? রুবে ভালো আছে তো? এই বাড়ির বিয়ে করার চাইতে সে ডুবে মরে গেলে ভালো হতো। এরা তো প্রতি মুহূর্তে মাহবুবকে চুবিয়ে মারছেই। যেতেই হবে? খুব জরুরি। বলল আপনি যাতে ওয়াশরুমের কথা বলে একটুর জন্য আসেন। মাহবুব ওয়াশরুমের কথা বলে উঠে এলো। লিয়া মাহবুবকে নিয়ে এলো একদম উপরের ঘরের শেষ মাথায়। ইরফান সাহেব মাহবুর ঘরে যেতেই দরজা বন্ধ করে দিলেন। বসো বাবা। কিছু হয়েছে মামা? ইরফান সাহেব হাসলেন। কিছু না হলে বুঝি মামা ভাগ্নেকে ডাকতে পারি না? এখানে সোজা হয়ে বসো তুমি। মাহবুব দ্বিধাগ্রস্তভাবে বসল। ইরফান সাহেব মেরুন রঙের হাফ সিল্কের লম্বা কাপড় হাতে নিলেন। তোমার নানা কি বলতেন জানো? পাগড়ি ছাড়া বর আর চালা ছাড়া ঘর একই রকম। চাল ছাড়া যেমন ঘর হয় না, পাগড়ি ছাড়াও বর হয় না। ইরফান সাহেব নিজের হাতে যত্ন করে মাহবুবের মাথায় পাগড়ি বেঁধে দিলেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সুন্দর পেখম করে শাহী কায়দায় চমৎকার পাগড়ি বেঁধে দিলেন। দেখো ঠিক আছে কিনা। মাহবুব আয়নায় তাকিয়ে চমকে গেল। এটা তো আগের থেকেও সুন্দর হয়েছে মামা। ইরফান সাহেব মাহবুবকে জড়িয়ে ধরলেন। স্নেহে ভিজে আসা কণ্ঠে বললেন, আজ নিতুকে যেভাবে সামলালে তুমি, আমি তো ভাবতেই পারিনি ব্যাপারটা। মাহবুবের ইচ্ছে করলো সে চিৎকার করে বলে, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। আপনি তো জানেন না পাগড়ি ছাড়া বিয়েতে বসে আমার কী যে খারাপ লাগছিল। আমার তো ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে পাগড়ি কিনে নিয়ে আসি। কথাগুলো বলা সম্ভব নয়। আর কিছুক্ষণ পর শ্বশুর হতে যাওয়া মানুষকে এসব ছেলে মানুষই কথা বলা যায় না। পাগড়ি মাথায় বিয়ে করতে বসে মাহবুবের মনে হলো সেই পৃথিবীর সব থেকে সুখী বর। নিকানামায় সাইন করার সময় নিতুর নামের দিকে তাকিয়ে মনে মনে বলল, এই যে মিসেস নিতু মাহবুব, আমার মাথায় পাগড়ি দেখছিস তো? তোর বাপ নিজের হাতে বেঁধে দিয়েছে। তুই তো আমার মূল্য বুঝলি না, এবার তবে বুঝবি। পয়েন্টে পয়েন্টে আমার মূল্য বুঝবি। এত বুঝবি যে এরপর থেকে ভয়ে থাকবি সর্বক্ষণ আমাকে নিয়ে। সবসময় তোর সিন্ধুকে ভরে রাখতে চাইবি আমায়, কখন না আমি ডাকাতি হয়ে যাই। মুকুল খবর দিল নিতু কবুল বলতে দেরি করছে মাহবুব ভাই। শুধু কাঁদছে আর কাঁদছে, হেসকি থামছেই না। পানি খাওয়া, গলা ভিজলে হয়তো বলতে পারবে। সবাই চেষ্টা করছে, বুঝাচ্ছে ওকে। ৩ বর্গের শব্দ একটা, বলতে ৮ সেকেন্ডও লাগে না। কান্নার ফাঁকেও তো বলতে পারে। যত সব ফাজলামো। এই চৌধুরী বাড়ির মেয়েগুলোর সব কিছুতেই ঢং।
দুধ কর্নফ্লেক্স খেয়ে বড় হয়েছে তো এত ন্যাকামো। থাকতো স্টেশনে পচা বনরুটি খেয়ে বড় হতো, দেখতে বুলেটের মতো বলতো কবুল। মানুষ ভাত খেতে খেতে ভাত পায় না, আর উনি সামান্য কবুল বলতে পারে না। কেন রে, কবুল বলতে কি জাতাকলের ঘানি টানতে হয়? বিয়ের নিয়মকানুন শেষ করতে করতে রাত হয়ে গেল। খাওয়া দাওয়ার পর মাহবুব যখন নিতুকে নিয়ে বাড়ি রওনা হলো, ততক্ষণে 11টা বেজে গেছে। নিতু আরও দেরি করলো কেঁদে কেটে। মাহবুবের দিকে একটিবারের জন্য ফিরে তাকালো না। এমনকি নিতুকে যখন মাহবুবের হাতে তুলে দেওয়া হলো, নিতু তখনও তাকালো না, বরং হাত ছাড়িয়ে নেওয়ায় সে কি জোর চেষ্টা। শুধু মাহবুব দাঁতে দাঁত খিঁচে শক্ত করে ধরেছিল। এই হাত সে আর ছাড়বে না, আর না। দরকার হলে হাত খুলে চলে আসবে, তবু হাত সে ছাড়বে না। গাড়িতে বসেও নিতু বেশ কিছুক্ষণ কাঁদলো। মাহবুব দুবার ধমকালো, কিসের জন্য এত কাঁদছিস বলতো? আমি কি তোর অচেনা, না তোর মরক্কোয় বিয়ে হয়েছে? পরিচিত মানুষের কাছে বিয়ে দিয়েও তোদের এই কান্নাকাটির ঢং করতে হবে? তোর মা তো এমন করে কাঁদলো আজ, যেন চেনেই না আমাকে, মেয়েকে যেন কেটে কুয়োয় ফেলে দিচ্ছে। বাড়ির চেনা ছেলের কাছে বিয়ে দিয়েছে, অথচ ভাব দেখে আমি যেন নিয়ে গিয়ে তোকে খালে ফেলে দেব। নিতু কান্নার মধ্যেই জবাব দিল, আপনি কিন্তু শর্তভঙ্গ করে কথা বলছেন মাহবুব ভাই। কিসের শর্ত? আমি স্পষ্ট করে বিয়ের আগে কাগজে লিখে দিয়েছিলাম 3টি শর্ত। মাহবুবের তখনই মনে পড়ল, রুবার ঝামেলায় বিয়ের আগে সে নিতুর সঙ্গে শর্ত নিয়ে কথা বলতেই ভুলে গিয়েছিল। এরপর গেল পাগড়ির টেনশন। উফ! মাহবুব পকেট থেকে কাগজ বের করলো। প্রথম শর্ত, নিতুকে তুমি করে বলতে হবে। এখন তো দেখি নিতুর সঙ্গে কথা বলাই বহা মুশকিল হয়েছে। মাহবুব মনে মনে বলল, রুবার, তুই একটাবার সুষ্ঠু হয়ে বাড়ি আয়, আমার সব ক্ষতিপূরণ তোকে দিতে হবে। শুধু তোর জন্য তোর বোন আজ আমায় লেজ ধরে ঘোরাচ্ছে। ওকে ফাইন, শর্ত মেনেই বলছি। কাঁদিস না তুমি, একদম কাঁদবি না। যেভাবে কাঁদছিস একটু পর তো গাড়ির ভেতরে জলে ভাসতে হবে। তুমি করে বলার কথা ছিল। প্রোনাউন তো ঠিক করেই বলছি, ভার্ব ধরছিস কেন? বাকি কথাগুলো তুই মানে তুমি না ধরলেই হয়। একেবারেই সব হয়ে যাবে নাকি? আমাকে তো প্র্যাকটিস করতে হবে, তাই না? সারা জীবন তুই বলে এলাম, এখন বলতে হবে তুমি। আমিও তো তাহলে বলতে পারি, তুই আমাকে তুমি করে বল। বল, কি হলো, পারবি? পারবি না, আমি জানতাম। নিতু নিষ্ক্রিয় কণ্ঠে বলল, আপনি তুমি বলার মানুষই নন। তোর কি ধারণা তোর কাছ থেকে তুমি শুনবার জন্য আমি মরে যাচ্ছি? নিতু জবাব দিল না কিছুই। মাহবুব বাকি রাস্তা নিতুর সঙ্গে একটাও কথা বলল না। নিতু জানালায় হেলান দিয়ে ইচ্ছে মতো কেঁদে গেল। মাহবুব একবার গাল মুছিয়ে দিতে গিয়েছিল, নিতু তখন মুখ সরিয়ে নিয়েছে। যখন হাত ধরলো তখন রেগে তাকিয়েছে। মাহবুবও কম যায়নি, সে হাত ছাড়েনি। নিতু জোর করেও ছাড়াতে পারেনি। ইস, গায়ে ছুলে যেন জাত যায় বেগম সুলতানার। এক হাতের বদলে মাহবুব তখন 2 হাত টেনে ধরেছে। নিজে নিতুর গায়ে গায়ে ঘেঁষে এক হয়ে বসেছে। নিতুর কাঁধে একবার দুবার ঠেকেছে। মাহবুব পেরেক হয়ে সেটাই ছিল। বাড়ি এসে গাড়ি থেকে নামতে গিয়েও ঢং, নিতু নামবে না, বসে বসে কাঁদবে। মাহবুবকে জোর করে কোলে করে নামাতে হলো। নামিয়ে দরজা পর্যন্তও নিয়ে আসা হলো না। এর মধ্যেই নিতুকে সবাই ধরে নিয়ে গেল। আশ্চর্য, যে বিয়ে করে বাড়ি নিয়ে এলো তার কাছে ওরা বউকে থাকতে দেবে না। এটা কোন ধরনের অত্যাচার? যাদের বিয়ের জন্য তোরা এলি খেলি, তাদেরকেই আলাদা করে ফেলবার এত চেষ্টা কেন সবার মধ্যে? মাহবুবের এত মেজাজ খারাপ হলো যে সে অযথায় এটা ওটা নিয়ে মায়ের সঙ্গে চেঁচামেচি করলো। গিফট প্যাকগুলো ড্রয়িং রুমে কেন মা? এইখানে গিফটের ডিসপ্লে হচ্ছে, এতগুলো মানুষ তোমরা, অথচ কারো হাত ফুসরত পেল না এগুলো সরাতে। শাহিদা ভীষণ বিরক্ত হলেন। তুই ঘরে যা, তোর কিচ্ছু দেখতে হবে না, বিয়ে করে এসেছিস, অনেক হয়েছে, এখন যা, ঘরে গিয়ে চুপচাপ বসে থাক, যা। আমি একা একা এখন ঘরে বসে থাকবো? বউ নিয়ে বাড়িতে পাও রাখতে পারলাম না, একা করে দিচ্ছ আমাকে? মাহবুব মুখ ফুটে বলতে চাইল, নিতুকে এক্ষুনি ঘরে পাঠিয়ে দাও মা। নিতুর জন্য আর এক ফোঁটা অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। আর ভালো লাগছে না, নিতুকে সঙ্গে দিয়ে দাও আমার। দরজা বন্ধ করে কদিন বসে থাকবো। দাঁড়িয়ে আসিস কেন, যা চেঞ্জ কর। মাহবুব মনে মনে বলল, চেঞ্জ তো আমি এখন জীবনেও করবো না মা। নিতুর সঙ্গে আমার তো ভালো করে দেখাই হয়নি। বউ ভাতে কারা আসবে ঠিক হলো? তোকে এখন এসব ভাবতে হবে না, তুই ঘরে যা।
মাহবুব মনে মনে বলল, একা ঘরে যাব না মা, নিতুকে লাগবেই লাগবে। ইতিশা মাহবুবের সামনে ভীষণ ব্যস্ত ভঙ্গিতে ছুটে এলো। মা, রাকিব কোথায়? কোথাও বেরিয়েছে, ফোন ধরছে না। আমি কি করে বলবো, একটু আগে তো দেখলাম এখানে ছিল। মাহবুব ভ্রুকুচকে বলল, বিয়ের 2 বছর হয়ে গেল, এখনো কথায় কথায় রাকিব রাকিব কেন করিস বলতো? নোরা তো আছে, নোরাকে নিয়ে থাক না। রাকিব রাকিব যেন তোর লেজ, একটু পর পর পিঠে বাড়ি না খাওয়ালে যেন হচ্ছে না। ভাইয়া শোন, রাকিবকে একদম লেজ বলবি না। এক্ষুনি আমরা সবাই কেক কাটবো। নিতু যে এলো, ওয়েলকাম কেক। রাকিব নিয়ে কেকটা অর্ডার করিয়ে এনেছে। মাহবুব মনে মনে বলল, শুধু কেক কেন কাটবি বোন, আমার গলা কাট, তারপর আমার পিস পিস করে ফেল, কাঁটা চামচ দিয়ে গুতিয়ে আমাই খেয়ে নে। বিয়ে করে এলাম মাত্র, বউটা নিয়ে তোরা ফুর্তি করতে চলে গেলি। নিতুর সঙ্গে আমার 2 মিনিট কথাও বলা হলো না। ওয়েলকাম কেক কি নিতু একা কাটবে? একা কেন কাটবে, আমরা সবাই মিলে কাটবো। আমাদের টিমের হেড হয়ে নিতু কাটবে। বাটার স্কচ কেক তুই খাবি? মাহবুব বিরক্ত স্বরে বলল, আমি কেক খাবো কেন? আমি কি বাচ্চা? মা শোনো, আমি ভাত খাবো গরুর গোস্ত দিয়ে। তোদের এই কেক উৎসব শেষ হবে কখন? লেট আছে, এরপর আমরা সবাই ডান্স করব, নিতু গান গাইবে, ভোর পর্যন্ত প্রোগ্রাম। নোরাকে অঘুমো রেখে যা খুশি কর, বাড়িটাকে তো আর বাড়ি রাখিসনি, নৃত্যশালা বানিয়ে ফেলেছিস। মাহবুব দ্রুত ঘরে চলে এলো। এই ফাঁকে এসে টুপ করে গোসল সেরে ফেলবে, ফ্রেশ হওয়া দরকার। ও মাই গড, মাথার পাগড়ি খুললে তো আর পড়তে পারবে না। মাথার পাগড়ি রেখেই চট করে গা ধুয়ে ফেলতে হবে, একদম ফ্রেশ থাকতে হবে। নিতুর সঙ্গে প্রথম রাত তার, একটু ভুল করতে চায় না সে। মাহবুব মাথায় পাগড়ি রেখেই শেরওয়ানি খুলল। আয়নায় তাকিয়ে সে নিজেই লজ্জা পেয়ে গেল। উফ, খালি গায়ে পাগড়ি মাথায় তো তাকে আরও সুন্দর লাগছে। মাহবুব নিজের চেহারায় নিজেই আয়নায় চুমু খেলো। ফিস ফিস করে বলল, নিতু নিতু রে, আজ সারা রাত তুই শুধু মুগ্ধ হবি। বারবার আমি তোর জন্য মাতাল হয়েছি, আজ তুই হবি। নেশা ঘোর খেই হারানো কাকে বলে হাড়ে হাড়ে টের পাবি। আজ যে শুধু তোর মাতাল হওয়ার রাত। মাহবুব ঘরে এসেছে প্রায় 1.5 ঘন্টা কেটে গেছে, নিতু এখনও আসেনি। সারা জীবন সে শুনেছে এবং গল্পে সিনেমায় দেখেছেও বউ ভাসর ঘরে বরের জন্য ওয়েট করে, অথচ এখন অবস্থা দেখো, সে বউয়ের জন্য ওয়েট করছে। এর কোনো মানে হয়? বউ কই? মাহবুব ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আবার উকি দিল। সবাই আনন্দে গল্পে মশগুল, নিতুকে দেখা যাচ্ছে না। নিতু কি মায়ের ঘরে? মাহবুব লজ্জায় মাথা খেয়ে মাকে ফোন করলো। সাইদা ফোন ধরে খেপে গেলেন। কি হয়েছে, ঘরে বসে ফোন করছিস কেন? ইয়ে মানে, ছোট আন্টি ফোন করেছিলেন, জিজ্ঞেস করলেন নিতু কোথায়। নিতু কোথায় আমি কি করে জানবো, আমি তো নোরাকে নিয়ে বসে আছি। আইসক্রিম খেয়েছিল একটু, এখন ক্রমাগত কাশছে। কাশি নিয়ে বসে আছো কেন, ওষুধ খাওয়াও। ওষুধ নেই, রাকিব গেছে ওষুধ আনতে। মাহবুব দাঁতে দাঁত চেপে বলল, মা তোমার ভাইজিকে 5 মিনিটের মধ্যে ঘরে পাঠাও, না হলে আমি কেয়ামত করে ফেলবো। আমার ভাইজি বলছিস কেন, এখন তো তোর বউ, বউকে ফোন করে বল ঘরে যেতে। মাহবুব মনে মনে বলল, তোমার ভাইজি আমার কথা শোনে না মা। তার মানে তুমি পাঠাবে না? বললাম তো নোরাকে নিয়ে বসে আছি। ইতি কোথায়, ওর বাচ্চা নিয়ে তুমি বসে আছো কেন? তুমি বসে থাকবে, তোমার বাচ্চা নেই। এই যে তোমার ছেলের বউ এখনো ঘরে এলো না, তুমি সেই বিষয়ে তো গা ছেড়ে দিয়েছো। মা সত্যি করে বলো তো, আমি তোমার ছেলে তো, না এমনি কুড়িয়ে পেয়েছিলে? শাহিদা ধমকে উঠলেন। তোকে পেটে নিয়ে আমি দিনরাত ঘরের কোণে দোয়া দরুদ পড়ছি, নীরবে একা একা তসবি পড়েছি, অথচ তুই এত ঝগড়াটি কী করে হলি বলতো? তোমার ভাইজিকে ঘরে আসতে বললাম বলে আমি ঝগড়াটে হয়ে গেলাম? তোমার এই বিবেচনা? একটা নতুন বর তার বউকে ঘরে যেতে বলেছে, এটা ঝগড়া হয়ে গেল? আমার তো সন্দেহ হচ্ছে 2 মিনিট পর তোমাকে দুবার মা ডাকলেও তুমি বলবে আমি তর্ক করছি। কারণ? শাহিদা ফোন কেটে দিলেন। মাহবুব বিড়বিড় করে বলল, শিট শিট শিট। নিতুকে একটা ফোন করে দেখা যাক। নিতু ফোন রিসিভ করে বিরক্ত গলায় বলল, একই বাড়িতে থেকে ফোন করছেন কেন মাহবুব ভাই? এসব ফাজলামোর মানে কি? বিয়ে করে আপনি নিশ্চয়ই ফাজিল হয়ে যাননি? কেন, তোকে সারা দুনিয়ার মানুষ ফোন করতে পারে আর আমি করলেই দোষ? ল্যাঙ্গুয়েজ মাহবুব ভাই। মাহবুব নিজের গালে নিজে আবার 2টো চড় দিল। নিতুকে সে আবার তুই করে বলে ফেলেছে। মাহবুব পকেট থেকে শর্তের কাগজটা বের করলো, সেটা চোখের সামনে ধরে বলল, নিতু তুমি ঘরে এসো, আমার সঙ্গে তোমার জরুরি দরকার আছে। জরুরি দরকারটা ফোনে বলে ফেলুন মাহবুব ভাই, আমি আসতে পারবো না। মাহবুব ফোনের এপাশে মাথা চুলকাতে থাকলো। ফোনে বলা যাবে না। ওকে, তাহলে অপেক্ষা করুন।
অপেক্ষা তো করছি 2 ঘন্টা ধরে, আর পারবো না। আমি তো এখন আসতে পারবো না, চুলের খোপা খুলবো, মেকআপ তুলবো, তারপর একটা হট শাওয়ার নেব, টাইম লাগবে। মাহবুব বিস্মিত গলায় বলল, তুই বিয়ের শাড়ি খুলে ফেলেছিস নাকি? হুম। ও মাই গড, ও মাই গড, আমি তোকে বিয়ে করলাম আর সেই শাড়ি আমাকে ভালো করে না দেখিয়েই খুলে ফেলেছিস? কেন, বিয়ে করলে শাড়ি পরে দেখাতে হবে? আপনিও তো শেরওয়ানি পরে বিয়ে করেছেন, আপনি কি এখনও সেটা পরে বসে আছেন? মাহবুব হ্যাঁ সূচক মাথা নাড়ল, কিন্তু মুখে বলল, শেরওয়ানিতে কত গরম লাগে জানিস তুই? মনে হয় গরম ওভেনে হিট হচ্ছি। ঠিকঠাক মশলা পরলে আমি একটা চমৎকার পিৎজা হয়ে যেতাম। আমারও বিয়ের শাড়িটা ভার লাগছিল, ভারে তো মনে হচ্ছে 2 ইঞ্চি হাইট কমে গেছে। মাহবুব ফোনটা সজোরে মেঝেতে আছাড় মারল। নিতুর জন্য সে শেরওয়ানি পরে আছে, এই যে মেরুন কালারের শেরওয়ানিতে তাকে সম্রাট আকবরের মতো দেখাচ্ছে, এটা কি নিতু দেখবে না? এই জন্য এত কষ্ট করে বুঝি সে মাথার পাগড়ি রেখে গা ধুয়েছিল, এই জন্য। মাহবুব আর কিছুক্ষণ অপেক্ষা করে ঘর থেকে বেরোলো। নিতুকে ডেকে নিয়ে আসতে হবে, এই বাড়িতে কেউ যে তার বউকে এনে বাসর ঘরে দিয়ে যাবে না, এটা সে স্পষ্ট বুঝতে পারছে। সবাইকে তার চেনা হয়ে গেছে। মাহবুব দরজা খুলে ভ্যাবাচেকা খেয়ে গেল। ইতিশা এসেছে। তুই এখনো পাগড়ি শেরওয়ানি পরে আছিস, ঘুমোসনি? মাহবুব মনে মনে বলল, এক্ষুনি আমি তোর কান টেনে ছিঁড়ে ফেলতে পারি ইথি, বাট নাও আই অ্যাম নট ইন ব্লাড মুড। তুই নিজেও তো ঘুরে বেড়াচ্ছিস। দেখি সর, ঘরে যাব, চার্জার নিতে হবে, নিতুর ফোনে চার্জ নেই। মাহবুব দরজা জুড়ে দাঁড়ালো। ঘরে যাওয়া যাবে না, যার চার্জার তাকে এসে নিতে হবে। নিতুই তো আমাকে পাঠিয়েছে, গিয়ে বল ওর নিজেকে এসে নিতে হবে। সামান্য একটা চার্জার ভাইয়া, এমন ভাব করছিস যেন আমি তোর ঘরের বিছানাটা নিয়ে যেতে এসেছি। তুই গিয়ে নিতুকে পাঠা, বল 10 মিনিটের মধ্যে না এলে দরজা বন্ধ পাবে, অ্যান্ড দ্য টাইম স্টার্ট নাও। নিতু তো এ ঘরে থাকবে না। মাহবুবের মাথায় আকাশ ভেঙে পড়ল। এ ঘরে থাকবে না মানে কি? কোথায় থাকবে?